মাধবপুর গ্রামে এক গরিব গোয়ালা তার একমাত্র বউকে নিয়ে বসবাস করত। মালতী ছিল ভীষণ অহংকারী এবং লোভী। এই তো সকাল হতে না হতেই গরুগুলোর পিছনে লেগে গিয়েছো। এছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? ঘরের আনাজপাতি সব ফুরিয়ে গেছে, মাথায় কি আছে নাকি? এই গরুর দুধ বিক্রি করেই সংসারটা কোনো রকম চালাই বউ। এই গরুটার দেখাশোনা না করলে কার দেখাশোনা করব বলো তো? আজকে দুধ বিক্রি করে আসার সময় ঘরের আনাজপাতি যা লাগে নিয়ে আসবো, কেমন? শুধু আনাজপাতি আনলেই হবে না, মাছ মাংস এইসবও আনতে হবে। আমার সখীরা বাড়িতে আজকে নিমন্ত্রণ খেতে আসবে। ভালো খাবার তো আমি চোখেই দেখি না, কপাল আমার। আজকে বাজার থেকে ফেরার পথে তোমার যা যা দরকার সব তোমায় এনে দেবো গিন্নি। দয়া করে সকাল সকাল আর খ্যাচ করো না। এবার আমাকে দুটো ভাত খেতে দাও দেখি। এরপর ললিত বাজারে দুধ বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিরে বন্ধু ললিত, কেমন আছিস? দিনকাল কেমন যাচ্ছে? গরিবের দিনকাল আর কেমন যাবে রে বন্ধু। বাজারে জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, আমাদের কামাই রোজগার তো বাড়ছে না। ঘর ভর্তি অভাব, সারাদিন বউয়ের খ্যাচ আর ভালো লাগে না। গরিবদের জীবনের আর কি কোনো মানে আছে? হ্যাঁ রে বন্ধু, আমারও ঘরে বৃদ্ধা অসুস্থ মা, তার ওষুধের টাকাটাও জোগাড় করতে হিমশিম খায়। তখনই গ্রামের মোড়ল মশাই সেখানে আসে। কি হে ললিত, গত মাসের খাজনাটা তো এখনো দিলে না? এই মাসও তো ফুরাতে চললো। আমায় ক্ষমা করবেন মোড়ল মশাই, 2 মাস যাবৎ রোজগারের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আমি গত মাসের সমস্ত খাজনা শুধিয়ে দেব, আমি কথা দিচ্ছি। বাকির নাম ফাঁকি, ওভাবে আর হবে না। আমি তোমার সমস্ত গরুর দুধ আজকে নিয়ে যাব, এটাই তোমার শাস্তি, বুঝলে? কিন্তু এগুলো নিয়ে গেলে আমার সংসার তো চলবে না মোড়ল মশাই, দয়া করুন। চললে না চলবে এতে আমার কি যায় আসে? কি রে মালতী, সে কবে থেকে তোর ঘরে নেমন্তন্ন খাবো বলছি, এখনো তো খাওয়ালি না? কি রে, তোরা কি কোনোদিন কারো বাড়িতে নেমন্তন্ন খেতে যাসনি? ওরকম ছোট লোকের মতো করছিস কেন? আজকে দুপুরে আমার বাড়িতে যাস, এমন খানদানি খাবার খাওয়াবো যা বাপের জন্মে চোখে দেখিসনি। তোর স্বামী তো সামান্য গরিব গোয়ালা, তুই এত খানদানি আপ্যায়ন কি করে করবি? আমরাও দেখবো। একটা কিছুই তো বাজার করতে পারলাম না, বউকে যে আজকে কি জবাব দেব? হ্যাঁ গো, তুমি এসেছো? আমি ভাত চাপিয়ে দিয়েছি। কই কই, বাজার এনেছো তো? আমার সখীরা এলো বলে। কি গো, কথা বলছো না? 2 মাস ধরে মোড়ল মশাইয়ের খাজনা দিতে না পারায় আজকে সে আমার সমস্ত দুধ বিনে পয়সায় নিয়ে গিয়েছে। তাই আমি আজকে কোনো টাকা জোগাড় করতে পারিনি, সদাইপাতিও আনতে পারিনি বউ। কি বললে তুমি? এবার আমার সখীদের কাছে আমি মুখ দেখাবো কি করে? কেন যে মা বাবা তোমার মতো গরিব লোকের কাছে আমার বিয়ে দিয়েছিল কে জানে। বেরিয়ে যাও, তোমার ওই অসভ্য গরুটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। এবার আমি ওদের কাছে মুখ দেখাবো কি করে? এরপর ললিত তার গরুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাছতলে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখনই এক বৃদ্ধা মহিলা সেখানে আসে। তুই কে রে বাবা, তুই ওভাবে কাঁদছিস কেন? আমি হলাম এক গরিব গোয়ালা, ঘরে অনেক অভাব দেখে আমার স্ত্রী আমাকে আর গরুকে তাড়িয়ে দিল। তুই কান্না করিস না বাবা, এই শুভ্র পাখিটিকে তোর সাথে নিয়ে গিয়ে 3 বেলা খেতে দিবি, ওই তোর ভাগ্য বদলাবে। বিনিময়ে তোর গরুটি আমায় দিয়ে যা বাবা, দিয়ে যা। ঈশ্বর তোর মঙ্গল করুক। কি বলছো কি বুড়িমা, এই গরুটাই তো আমার একমাত্র সম্বল। ওকে দিয়ে তোমার ওই পাখি নিয়ে আমার কি বা হবে? আমার বউ এটা দেখলে তো আরো খেপে যাবে। এ কি করে হয়? আমার উপর বিশ্বাস রাখ রে বাবা, এই পাখি তোর ভাগ্য বদলাবে, শুধু লোভ করিস না। একটা সামান্য পাখি আমার ভাগ্য কি করে বদলাতে পারে? এই অলক্ষণে মুখটা নিয়ে আবার কেন এসেছো? সাথে আবার ওটা কাকে এনেছো? আমার জীবনটা তো শেষই করে দিয়েছো। মা বাবা এ কার সাথে আমার বিয়ে দিল? অলক্ষণের লোক। বউ, এই পাখিটাই আমাদের ভাগ্য বদলাবে। রাস্তায় এক বুড়ি আমার গরুটা নিয়ে এই পাখিটা আমায় দিয়েছে আর বলেছে ওকে 3 বেলা খাওয়াতে হবে, ও আমাদের ভাগ্য বদলাবে। বুঝলে বউ, তোমার দুঃখের দিন ফুরাবে। এবার ওকে খাওয়ানোর ব্যবস্থা করো বউ। কি জ্বালা! এতদিন ছিল গরু, এখন এনেছে আরেক আপদ।
এত জ্বালা আর ভালো লাগে না। বিধাতা, তুমি আমার মরণ দাও না কেন। এরপর থেকে মালতী নিয়ম করে সে পাখিকে খাবার দিতে থাকে। গেলা ছাড়া আর কি কিছু পারো তুমি? ওই বুড়ি তোমায় ধোকা দিয়েছে, বুঝেছো? আমাদের গরুটা নিয়ে একটা সস্তার দরের পাখি ধরিয়ে দিয়েছে। এবার না খেয়েই মরতে হবে। হে বিধাতা, সেই বুড়িমা আমায় সত্যি সত্যি ধোকা দিল না তো? তাহলে এবার চলবো কি করে? হ্যাঁ গো, দেখো দেখো, এই পাখিটা দেখা যায় সোনার একটা ডিম পেড়েছে। তার মানে ওই বুড়ি ঠিকই বলেছিল। হ্যাঁ বউ, তুমি তো আগেই আমায় কত কথা শোনাচ্ছিলে। ওই বুড়িমার চোখে তাকিয়ে আমার তাকে মোটেও ধোকাবাজ মনে হয়নি। তার মানে আমি সঠিক ছিলাম, বলো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি সঠিক ছিলে। এবার জলদি জলদি যাও, এই সোনার ডিমটা বিক্রি করে আনো। গাড়ি বাড়ি অনেক কিছু করতে হবে আমাদের, যাও। এভাবে কিছুদিনের মাঝেই গোয়ালা ললিত বিশাল বড় এক বাড়ি তৈরি করে ফেলে। এই রে, কতদিন ধরে তো নেমন্তন্ন খাবি বলে মাথা খেয়ে ফেলছিলি। সব রান্না করেছি, বাপের 14 পিণ্ডিতেও এরকম খাবার খাসনি। নে নে, নাক ডুবিয়ে খা। ওরকম করে অপমান করছিস কেন? আমাদের নেমন্তন্নর নামে কি অপমান করতে এনেছিস? ওরকম সোনার ডিম পাড়া পাখি পেলে আমরাও এত ভালো নেমন্তন্ন খাওয়াতে পারবো, বুঝেছিস? অত ভাব ধরিস না। গরিব গোয়ালার বউ ছিলি এককালে। হয়েছে হয়েছে, অত কথা বলিস না। চুপচাপ খাবার খা, আর খাবার খাওয়ার পরে থালা বাসনগুলো মেজে দিস। তোদের টাকা দিয়ে দিব না হয়। হ্যাঁ, আমার আবার কাজের ঝি দরকার, লাগলে তোরাও আমার ঘরে কাজ করতে পারিস। মালতী, তুই ভীষণ অহংকারী হয়ে গেছিস। অহংকার পতনের মূল, এটা ভুলে যাস না। তোর রান্না করা খাবার তুইই খা, আমরা খাবো না। এই চল সখী। একটা কালে যারা আমায় অপমান করতো, আজ তাদের আমি অপমান করেছি। হঠাৎ একদিন সেই বুড়িমা মালতীর বাড়িতে আসে। এই সময় বাড়িতে কে আসলো? আওয়াজ পেলাম, চোট্টন নাকি? সঙ্গে সঙ্গে মালতী সেখান থেকে চলে যায়। ও কি, আপনি কে? বলানি কওয়ানি আমার ঘরে ঢুকে সোফায় এসে বসে গেছেন। আমি এক হতভাগী, দুকুলে কেউ নেই, ঘুরে ঘুরে জীবন চলে। হঠাৎ খিদে পেল, তোমার বাড়ি দেখতে পেয়ে চলে এলাম। আমায় 2 মুঠো ভাত দাও মা, তোমার মঙ্গল হবে। এইটা কোনো আশ্রমখানা নয় যে যখন তখন বাড়িতে ঢুকে ভাত চাইবেন। খাবার খেতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া বিনে পয়সায় মালতী কাউকে খাবার দেয় না। আরে মালতী, কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন মালতী? কি হয়েছে? আর বলো না, বলা নেই কওয়া নেই, এই বুড়ি আমার বাড়িতে ঢুকে আমার কাছে ভাত চাইছে। এটা কোনো কথা? এটা কি আশ্রমখানা? ঠিক মতো দেখার পর ললিত সেই বুড়িকে চিনতে পারে। আরে মালতী, তুমি এই কার সাথে খারাপ ব্যবহার করছো? এই বুড়িমাই তো আমাদেরকে সেই জাদুকরি পাখিটা দিয়েছে, বুঝলে? এই তাহলে সেই বুড়ি? তা আমাদের গরুটা নিয়ে তবেই তো পাখি দিয়েছে নাকি? এই যে শুনুন, আপনি আমাদের গরুর বিনিময়ে পাখিটা দিয়েছেন, সুতরাং এখানে এখন বিনে পয়সায় খাওয়ার আশা করবেন না। বুড়িমা, আপনি দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না। ওর মনটা এমনিতে অনেক ভালো। আমি আর কি মনে করব রে বাবা, তবে তোর বউয়ের মাঝে অহংকার এবং লোভে ভর্তি, যেটা ক্ষতির কারণ। এভাবে কেটে যায় প্রায় বেশ কিছু মাস। সমস্ত মাধবপুর গ্রামের মানুষের মুখে সেই সোনার ডিম দেওয়া পাখির কথা ছড়িয়ে যায়। কি ব্যাপার রঘু, আমি শুনতে পাচ্ছি গোয়ালা ললিত নাকি সোনার ডিম পাড়া পাখি পেয়ে ভাগ্য বদলে নিয়েছে। হ্যাঁ মালিক, সোনার ডিম পাড়া পাখি নিয়ে ও তো গ্রামের সবচেয়ে বড় বড়লোক হতে যাচ্ছে। কি কি বলছো? আমার হাতে সে পাখি চাই চাই, যে করে হোক ওই পাখি এনে দাও, তোমাদের পুরস্কার দেব। এরপর রাত্রিবেলা জমিদারের চেলারা মালতীর বাড়ি থেকে সেই পাখি চুরি করে নিয়ে যায়। গ্রামের সকলের নজর আমাদের পাখিটার উপর ছিল, তাদের মধ্যে থেকেই কেউ সরিয়েছে। তুমি কি নিশ্চিত পাখিটা এখানে ছিল মালতী? আমি নিশ্চিত, ওকে আমি সব সময় এখানেই রাখতাম। যে আমার পাখিটা নিয়েছে আমি দেখে ছাড়বো না। তুমি লোভ করো না মালতী, আমাদের যথেষ্ট ধন সম্পদ হয়েছে। যে নিয়েছে তাকে ছেড়ে দাও, তার পিছু লাগতে যেও না।
চুপ করো অপদার্থ, তুমি তো সব সময় ছিলে। আমার এই পাখি দিয়ে অনেক ধন সম্পদ কামাতে হবে। ওকে আমি কেন ছেড়ে দিব? আমি নিশ্চিতই লম্পট জমিদার আমার পাখিটাকে নিয়েছে। ওকে আমি শেষ করে দিব। এরপর মালতী জমিদার বাড়িতে গিয়ে ঘুমন্ত জমিদারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে বন্দি রাখা পাখিটিকে মুক্ত করে। এই গ্রামের সকলের চোখ তোর উপর পড়েছে রে পাখি। যে কোনো সময় তোকে আবার কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তার আগে তোর পেট কেটে সমস্ত সোনার ডিম আমি বের করে নেব। মালতী, তুমি এসব কি বলছো? মালতী, তুমি কি পাগল হয়ে গেলে? অর্থ সম্পদের লোভে তুমি একটা নির্মম প্রাণীর আত্মহনন করার চিন্তা ভাবনা করছো। লোভ তোমায় অন্ধ করে দিয়েছে। ওর পেট কাটলে ও তো মরে যাবে। ও সোনার ডিম কি করে দিবে? এসব থামাও মালতী, সময় আছে, থামাও। তোমার মতো বেকুব লোকের কথা আমি কোনোদিন শুনিনি আর শুনবও না। তোমার তো কোনোদিন মোড়তে কুলাইনি আমাকে সুখী রাখার। এই পাখিটা এসে আমার ভাগ্যটা বদলেছে। আমার সুখ তো তোমার কোনোদিনই সহ্য হয় না। বউয়ের কথায় সংসার চালালে সংসার সুখের হয়। তোমার অনেক অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আজকে তোমায় এই পাপ আমি বেঁচে থাকতে করতে দেব না মালতী। আমার সুখের পথে তুমি আসলে আমি তোমাকেও ছাড় দিব না, ছাড় দেব না। এই কথা বলে মালতী তার স্বামীর বুকে আঘাত করে। এবার আমার পথে আর কেউ বাধা নেই। এবার এই পাখির পেট কেটে আমি সমস্ত সোনার ডিম বিক্রি করব। ও কি, পাখিটা তো মরে গেল। পেট থেকে তো শুধু রক্ত বের হলো, কোনো সোনার ডিম তো পেলাম না। তার মানে আমার স্বামী ঠিকই বলছিল। হ্যাঁ গো, আমি তো তোমাকেও আঘাত করে বসেছি। লোভের বসে আমি অন্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ গো, তুমি উঠো, আমার ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে মালতীকে ধরে নিয়ে যায়। পাপিষ্টা নারী, স্বামীর সাথে সাথে একটা অবলা পাখিকেও ছাড় দিলি না। তোর স্বামীর জ্ঞান ফিরুক, সে সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে তোর উত্তম ব্যবস্থা করব। অন্যদিকে হাসপাতালে ললিত জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। এরপর কেটে যায় প্রায় বেশ কিছুদিন। হ্যাঁ গো, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো। তোমার জন্য আমি কত কেঁদেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো। আমি আর লোভ করব না। আমি তোমার লক্ষ্মী বউ হয়ে যাব। আমার এখান থেকে বের করো গো, বের করো। আমার লোভে যে সবই শেষ হয়ে গেল। আমার বের করো। তুমি আমার সাথে যেটা করেছো সেটার জন্য তোমায় ক্ষমা করে দিলেও ওই অবলা পাখিটার সাথে তুমি যেটা করলে সেটার জন্য তোমায় যদি আমি ক্ষমা করি, বিধাতা আমায় ছাড়বে না। তোমার শাস্তি এই জায়গাতেই তোমায় পেতে হবে, এখানেই তোমায় থাকতে হবে। আজ থেকে তুমি আমার বউ নও। আমি চললাম বাড়িতে। তোমার মুখ আর কোনোদিন দেখবো না আমি। লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যুর জন্য তৈরি হও, তৈরি হও মালতী। তুমি কি বলছো? তুমি এত নির্দয় হইও না গো, আমায় ক্ষমা করো একটিবার। হে বিধাতা, তুমি আমার সাথে কেন এমনটি করলে? এবার তো আমার গরুটিও নেই, সে পাখিটিও নেই। আমি কি করে আমার জীবন চালাবো? তখনই সেই বৃদ্ধা সেখানে হাজির হয়। বাবা ললিত, তোর বউ মালতী অন্তর থেকে অনুশোচনায় ভুগছে। ভুল করলে তাকে একটা সুযোগ তো দেওয়াই যায় শোধরানোর জন্য। আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? বুড়িমা, তুমি এখানে কি করে হাজির হলে? তুমি কি জাদু জানো? ও বুড়িমা, তোমার জাদু দিয়ে আমায় সব কিছু ভুলিয়ে দাও না গো। আমি এমন একটা মানুষের সংসার করেছি যে কিনা টাকার জন্য একটা অবলা প্রাণীকেও। হ্যাঁ বিধাতা, আমি ঈশ্বরের নিয়োগ করা দূত। পৃথিবীতে ভালো মানুষের সমস্যার সমাধানে আমার আগমন। তোর মনটা অনেক ভালো, তাই তো নির্মম পাখির কষ্টে তুই এতটা দুঃখ পাচ্ছিস যে নিজের স্ত্রীকেও ত্যাগ দিচ্ছিস। কিন্তু তোর স্ত্রী দিল থেকে অনুতপ্ত বাবা। তুই ওকে একবার সুযোগ দে, যা। এরপর ললিত তার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে আসে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো। তুমি আমার সাথে আর রাগ করে থেকো না। লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার চোখ খুলে গেছে। আমার এই ধন সম্পত্তি আর প্রয়োজন নেই। আমরা আমাদের ছোট্ট কুটিরেই ফিরে যাব। ওখানেই সুখে ছিলাম গো। এতদিনে তুমি কোনো সঠিক কথা বললে। টাকা পয়সায় কোনোদিন সুখ থাকে না, আসল সুখ থাকে মানুষের মনে। চলো মালতী, আমরা আমাদের কুটিরে ফিরে যাই। এরপর তারা দুইজন তাদের পুরনো বাড়িতে ফিরে যেতে থাকে।
হ্যাঁ গো, এ কি আমি স্বপ্ন দেখছি? এটা তো আমাদের সেই গরুটা। এই গরুটা তো বুড়িমা নিয়ে গেছিল। এটা আবার এখানে কি করে এলো গো? বুড়িমা জানতেন শান্তির খোঁজে আমাদের এই ছোট্ট কুটিরেই ফিরে আসতে হবে, তাই উনি আমাদের গরুটি এখানে আগে থেকেই ফিরিয়ে দিয়েছে। এবার আর আমার চিন্তা নেই, এবার আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করি গিন্নি। চলো। এরপর থেকে গোয়ালা ললিত ও তার স্ত্রী মালতী বেশ হাসি খুশিভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বকুলতলা নামক গ্রামের এক ছোট্ট ঘরে এক সুখী পরিবার বসবাস করত। দিনমজুর বিমল ও তার স্ত্রী অনুপমা, তাদের একমাত্র আদরের মেয়ে কণিকা ও বৃদ্ধ মা ছোট ভাই শ্যামলকে নিয়ে বাস করত। শ্যামল ও বিমল ছোট থাকতেই তাদের বাবা মরে যায়। তখন থেকেই ছোট ভাই শ্যামল দোকানের কাজ করত, বড় ভাই বিমল দিন মজুরের কাজ করত জমিদারের গুদামে। এভাবেই তারা অনেক কষ্টে সংসার চালাতো। হ্যাঁ রে ভাই শ্যামল, দিনকে দিন বাজারের সমস্ত জিনিসপত্রের দাম আগুনের মতো বেড়েই চলেছে। আমাদের কাজের মাইনে কিন্তু একটুও বাড়াচ্ছে না। এতে করে আমরা পরিবার চালাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ বড়দা, তুমি একেবারে তাজা কথা বলেছ। এত জিনিসপত্রের দাম বাড়তে থাকলে আমাদের গরিবদের একটা সময় পর না খেয়ে মরতে হবে, বুঝেছো বড়দা? আর পারা যাচ্ছে না। হ্যাঁ রে ভাই, খাওয়া দাওয়ার কথা শুরু হতেই পেটের মধ্যে অনেক ক্ষুধা পেয়ে গেল। চল জলদি জলদি খাবার খেয়ে কাজে লেগে পড়ি, দেরি হলে আবার কত কথা। হ্যাঁ বড়দা, তা যা বলেছ, দেরি হলে একটা কথাও মাটিতে পড়ে না কারুর। চলো তবে যাই জলদি। এই অনুপমা, জলদি জলদি ভাত বসাও। ওমা, দেখো না, বাবা খাবার খেতে চাইছে। চলো না মা, এখন আজকের মতো আমার ছুটি দিয়ে দাও, আর পড়তে হবে না আমার। এমন ফাঁকিবাজি, অমনি তোর ফাঁকিবাজি। তুই আগে এইটুক পড়া শেষ করবি, এরপর তোর বাপকে ভাত দেব। বৌমা, বিমল আর শ্যামল খাবার খেয়ে কাজে যাবে। জলদি জলদি ভাত বসিয়ে ওদের খেতে দেও রে মা। আগে মা, আপনি তো জানেন কণিকার কয়দিন পরেই বার্ষিক পরীক্ষা। উঠে গেলেই ফাঁকিবাজি শুরু করে। ওকে একটু পড়িয়ে নি, এরপর যাই মা। ও দাদি, দাদি, আমি অনেক পড়েছি, তারপরও মা আমায় শুধুই পড়াচ্ছে। মাকে বলো না আজকের মতো ছুটি দিয়ে দিতে, ভালো লাগে না এত পড়া। ও দাদি, বলো না। দাদু ভাই, মায়ের চেয়ে ভালো পৃথিবীতে আর কেউই চায় না একজন সন্তানের জন্য, বুঝেছিস? মা যেভাবে বলে সেভাবেই কর। তা বৌমা, ওরা তো কাজে চলে যাবে, এক কাজ করি, আমি গিয়ে ভাত টাত বসিয়ে দিই। তুমি না হয় কণিকা দাদু ভাইকে মনোযোগ দিয়ে পড়াও, ঠিক আছে? ঠিক আছে মা, তাহলে তো অনেক ভালোই হয়। এরপর অনুপমার শাশুড়ি গিয়ে ছেলেদের জন্য রান্না বান্না করে তাদের খাবার খেতে দেয়। কি ব্যাপার মা, তুমি খাবার দিচ্ছ? অনুপমা, কণিকা ওরা কোথায়? ওদের দেখছি না যে। বাবারে, বৌমা একটু কণিকা দাদু ভাইকে পড়াচ্ছে, সামনে পরীক্ষা তো, তাই আমি আজকে সব রান্না বান্না করেছি। কি বললে মা তুমি? তুমি বুড়ো বয়সে এতগুলো রান্না করলে? আর অনুপমা, ও কি করলো? ও কি ঘাস কাটলো নাকি? হ্যাঁ বড় ভাই, অনুপমা বৌদি তো রোজ রোজই আমাদের জন্য কত কাজই করে। একটা দিন না হয় কণিকা মামনিকে পড়াশোনা করানোর জন্য মা তাকে একটু সহযোগিতা করেছে, এতে তো মন্দ নেই ভাই। প্রতিদিন যে ভাবিকেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাই। হ্যাঁ রে বাবা বিমল, এইটুকু একটু বিষয় এত উত্তেজিত কেন হচ্ছিস? বাড়ির বউরাই কি সব সময় কাজ করবে? আর শাশুড়ি কাজ করলে বউয়েরা কি খারাপ হয়ে যায়? না রে বাবা না, বাড়ির শাশুড়িদেরও মাঝে মধ্যে সহযোগিতা করা উচিত, বুঝেছিস? এরপর তারা দুই ভাই খাবার দাবার খেয়ে কাজে চলে যায়। অন্যদিকে অনুপমা ক্লান্ত হয়ে তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। কি ব্যাপার, বৌমাকে সে কখন বলে আসলাম, এখনও তো এলো না। মনে হয় পড়াতে পড়াতে ভুলে গেছে। যাই, বৌমার ঘরে গিয়েই খাবারটা আমি দিয়ে আসি এক্ষুনি।
আরে ও বৌমা, না খেয়েই ঘুমিয়ে গেলে? ও বৌমা, খাবারটা খাও। অনেক ডাকাডাকির পরেও তার ছেলের বউ তার ডাকের কোনো উত্তর দেয় না। মনে হচ্ছে বেচারি অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, খাবারটা তুলে রাখি, উঠলে না হয় খেয়ে নেবে। আরে সরলা কাকিনা, আপনি হঠাৎ এই ঘাটের পাড়ে কি করছেন? হ্যাঁ, ওই অনেকগুলো বাসনপত্র জমে গেছিল তো, ওগুলোকে একটু ধুলাই করতে এলাম। হ্যাঁ, তা কেমন আছিস মা? এতক্ষণ তো বেশ ছিলাম, তোমার এই অবস্থা দেখার পর তো একদমই ভালো নেই গো কাকি। একটা ছেলের বউ থাকতে বুড়া শাশুড়িকে দিয়ে কত কাজ করায় গো। আরে এইসব তুমি কি বলছো মা? ছেলের বউ তো রোজই করে, আজকে একটু ক্লান্তি হয়ে ঘরে বিশ্রাম নিচ্ছে। তাছাড়া বুড়ো বয়সে শরীর নাড়াচাড়া করে কটা কাজ করছি, এতে এত জ্বলছে কেন তোমাদের? সেটাই তো বুঝলাম না। কিছু হলে ছেলের বউয়ের দোষটা তোমরা দেওয়া বন্ধ করবে কবে শুনি? দুপুর দিকে হঠাৎ সরলা দেবী ভীষণ অসুস্থ হয়ে যায়। ইস মা, আপনার যে কত জ্বর উঠেছে, জ্বরে আপনার গাটা পুড়ে যাচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম, আপনি আমায় ডাক দিয়ে দিতেন মা। আপনি কেন এত কাজ করতে গেলেন? আমার জন্য আপনার এমন হলো। হায় ঈশ্বর, কি হবে এবার? আরে বৌমা, এতে তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? তোর কি দোষ? আমি তো সব সময় বসে থাকি, আজ হঠাৎ কাজ করতে গিয়ে বয়সের দোষে অসুস্থ হয়ে গেছি, বুঝেছিস? না মা না, ওসব আর বলবেন না। এরপর থেকে আপনি আর কোনো দিন ঘরের একটি কাজও করবেন না। আপনি এবার বিশ্রাম করুন, আমি আপনার জন্য রান্না বান্না করে আপনার ওষুধ খাইয়ে দিচ্ছি। এরপর অনুপমা তার শাশুড়ির জন্য সঙ্গে সঙ্গে রান্না বান্না করতে থাকে। কিরে, তোকে যে দায়িত্বটা দিয়েছিলাম যে সরলার পরিবারে আগুন লাগাতে, সেটা কি করেছিস নাকি? হ্যাঁ মা, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু সরলা কাকি তার ছেলের বউদের অনেক ভালোবাসি, কোনোভাবেই পারলাম না মা। কি হবে এবার আমার? ওরে কালির ঘরের কালি, একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো হয় না। এই এলাকার 56টা বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল লাগিয়ে সংসার ভেঙে দিয়েছি। এই একটা কাজ তোকে দিয়েছিলাম, কিন্তু এটা তুই পারছিস না। শুন, ওদের সংসারে যদি আগুন লাগাতে না পারিস, তোকে কিন্তু আমার ছেলের বউ হিসাবে রাখবো না, বুঝেছিস? না মা না, ও মন করে বলবেন না। আমার সংসার বাঁচানোর জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারি, তা করে আমায় তাড়িয়ে দিবেন না মা। আমার যে আপনারা ছাড়া কেউ নেই। দুপুর দিকে শ্যামল আর বিমল কাজ শেষে বাড়ি ফিরে। প্রণাম দাদারা, তোমরা কেমন আছো? মালতী বৌদি, আমরা তো ভালো আছি। হঠাৎ তুমি আমাদের পথে, কি মনে করি? কোনো সমস্যা তোমার থাকলে বলো আমাদের। দাদারা, আমার আর কি সমস্যা থাকবে বলো? আমি তো তোমাদের আমার একমাত্র দাদা ভাবি, তাই তোমাদের কাছে একটা কথা বলতে এলাম। তোমরা যখন চলে যাও, তোমাদের বৃদ্ধ মাকে তোমাদের বাড়ির বউ খাটিয়ে মারে। সারাদিন ধরে খাটাতে খাটাতে বাড়ি গিয়ে দেখবে তোমাদের মাকে কেমন অসুস্থ করে ফেলেছে। হায় ঈশ্বর, কি যুগ এলো! কি ভালো শাশুড়িটা! ছি বৌছি, তোমার থেকে এরকম আশা আমার কোনোদিনই ছিল না। আমার মা তোমায় কত ভালোবাসে, আর তুমি আমার সেই মাকে কিনা আমরা চলে গেলে খাটিয়ে খাটিয়ে কাজ করে আজ কেমন অসুস্থ করে দিলে। না বৌদি, এই কাজটা তুমি একদমই ঠিক করনি। তুমি যেটা করেছো এটা খুবই অন্যায় করেছো বৌদি। ছি 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 ছি, এইসব তোমরা কি বলছো আমায়? আমি মাকে কাজ করিয়ে অসুস্থ করে দিয়েছি মানে? তোমরা না জেনে অপবাদ কেন দিচ্ছ আমার উপর? বিমল, শ্যামল, তোদের লজ্জা করছে না? নিজের মায়ের সামনে বাড়ির বউকে এভাবে কথা শোনাচ্ছিস, তাও আবার বিনা দোষে। তোদের এইসব ভুলভাল কথা কে বলেছে যে বৌমা আমায় কাজ করিয়েছে? যা করেছে আমি নিজেই করেছি, বুঝেছিস? মা, তুমি তো অনুপমাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, সেই জন্য তুমি ওর দোষ ঢাকার জন্য এইসব বলছো, কিন্তু আমি এইসব বিশ্বাস করি না। অনুপমা, এরপর থেকে তুমি থাকতে যদি আমার মায়ের একটি কাজও করা লাগে, তোমার মতো মহিলার সংসার আমি করব না, বুঝেছ? এরপর অনুপমা মন খারাপ করে ঘাটের পাড়ে এসে বসে থাকে। আজকে আমার স্বামী আমায় বিনা দোষে কতগুলো কথা শোনালো, সে আমার সাথে সংসারও করবে না বলে দিল, অথচ আমি আমার শাশুড়িকে কোনোদিন শাশুড়ি মনে করিনি, কত ভালোবেসেছি। তখনই দুই কুটনি প্রতিবেশী সেখানে আসে।
আরে তুমি সরলার বউ না, কাঁদছো কেন মা? না মাসি, তেমন কিছু না, আমি কাঁদছি না। আপনি তো লুকাতে পারবেন না গো দিদি, আপনার চোখে মুখে ফুটে উঠেছে অশান্তির ছায়া। শত হোক আমরা তো প্রতিবেশী, দুঃখটা বুঝি, আমরা সবই শুনেছি। আহা গো, নিজের মায়ের কথা আপনাকে কতই না বকলো গো, ছি ছি। তা মা, কখনো কি ভেবে দেখেছো যে শাশুড়িকে তুমি খাটিয়ে অসুস্থ করে দিয়েছো? এই কথাটা তোমার স্বামীর কানে কে দিল? তোমার শাশুড়ি দিয়েছে, দিয়ে তোমাদের মাঝে অশান্তি করে দিয়েছে, আর সামনে সামনে মুখোশ ধরে ভালো সেজে থাকে। এমন শাশুড়ির থেকে সাবধানে থাকবে। দাদি, ও দাদি, তোমার শরীরটা এখন কেমন গো? ভালো তো? হ্যাঁ হ্যাঁ রে দাদু ভাই, তোর মা যেভাবে সেবা করছে, ভালো না হয়ে কোথায় যাব বলতো? কি রে কণিকা, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এই ঘরে তুই কি করিস বলতো? যা, এখনই পড়তে যা। ও মা, দাদির শরীরের খোঁজ নিতে এসেছিলাম, দাদি তো অসুস্থ তাই। তোর দাদির শরীরের সেবা যত্ন করার জন্য আমি তো আছি, তোর বারবার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ফার্দার এই ঘরে জানি তোকে না দেখি, চলে যা এখান থেকে। হ্যাঁ রে বৌমা, দাদু ভাই তো একটু আমার খোঁজ নিতে এসেছে, এতে এত চড়ছিস কেন? তোর কি কোনো কারণে মন খারাপ? আয় আমার কাছে বস মা, বল কি হয়েছে তোর? এসব কি বলছেন মা আপনি? নিজের সন্তানের ভবিষ্যতের জন্য একটু শাসনও করতে পারবো না, এতে মন খারাপের কি আছে বাবা? নতুন বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে অনুপমা তো কোনো দিন আমার সাথে এমন করে কথা বলেনি, তাহলে আজ হঠাৎ আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেল? অন্যদিকে বিমল প্রতিদিনের মতোই কাজ করছিল। হঠাৎ তার বুকে ভীষণ ব্যথা অনুভূত হয় এবং সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে বিমল সেখানেই অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে শ্যামল গ্রামের এক ডাক্তার মহিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার আপা, আমার ভাইয়ের হঠাৎ কি হলো? সে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? বলুন না আপা। হ্যাঁ গো ডক্টর মা, বলো না আমার ছেলেটার কি হয়েছে? আপনারা শান্ত থাকুন, আমি পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বুঝলাম, অনেক বেশি ভারী কিছু ওঠানামা করার কারণে ওনার কোমরের দিকের হাড়টা একটু ক্ষয় হয়ে গেছে। ঠিকমতো সুষম খাবার না খাওয়ায় উনি ভীষণ অপুষ্টিতে ভুগছেন। ওনাকে এবার থেকে বিশ্রামে থাকতে হবে। এরপর সেই মহিলা নার্স সেখান থেকে চলে যায়। আর ঈশ্বর, কণিকা তো এখনই বেড়ে চলেছে, কত খরচ একটা সংসারের। উনি এর মধ্যে বিছানায় পড়ে গেলেন, এবার এই সংসারের কি হবে? ওরে মা, তুই কেন কাঁদছিস? আমরা আছি তো, আমরা থাকতে তোর চিন্তা কিসের শুনি? কাঁদিস না মা, কাঁদিস না। হ্যাঁ বৌদি, বর্দা তো এতদিনই সংসারের জন্য অনেক করলো, এবার না হয় বর্দা বিশ্রাম করুক। এই সংসারের পাশাপাশি তোমার, কণিকার সকলের দায়িত্ব আজকে থেকে আমি নিলাম, তুমি চিন্তা করো না একদম। হ্যাঁ রে বাবা শ্যামল, দেখতে দেখতে তোর বয়স তো অনেকই হয়ে গেল। এবার তুই সময় থাকতে একটা ভালো মেয়ে বিয়ে করে নে। তাছাড়া আমার বড় ছেলে অসুস্থ হওয়ার পর থেকে বড় বৌমার মনটাও ভালো থাকে না। আরেকজন ঘরে আসলে দুজন মিলেমিশে সুখের সংসার গড়ে তুলবে। বুঝেছিস বাপধন আমার? কি বললাম আমি? মা, সবই তো বুঝলাম, কিন্তু এই সংসারে তো এমনিতেই অনেক অভাব, অনেক কষ্টে সংসারের বোঝা সামলাচ্ছি, এর মধ্যে যদি আরেকজন সদস্য বৃদ্ধি পায়। বাবা রে, অভাব অনেটন কম বেশি প্রত্যেকটা গরিবের বাড়িতেই থাকে, তাই বলে কি বিয়ে করা বাদ দিয়ে দিলে হবে নাকি? সব কিছুরই তো একটা সময় গময় থাকে। আর কথা বাড়াস না, এবার বিয়েটা কর। এরপর কিছুদিনের মধ্যেই শ্যামল পাশের গ্রামের দুলাল কৃষকের একমাত্র মেয়েকে বিয়ে করে নেয়। ছোট বৌমা, গরিবের বাড়িতে তোমায় স্বাগতম। আমরা গরিব হতে পারি, আমাদের সংসারের সুখের কোনো অভাব নেই বৌমা। হ্যাঁ ছোট, তোর যে কোনো সমস্যা হলে এই বড়দিদির কাছে নিঃসংকোচে বলবি। মা, দিদি, আজকে থেকে আমি আপনাদের নিজের মা এবং দিদির মতোই ভালোবাসবো। এই কথা বলে ছোট বউ যেই কিনা তার শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করতে যাবে, তখনই আরে বৌমা,
এই কি করছিস তুই? আমার পা ছুতে হবে না, তোর জায়গা তো আমার অন্তরে রে, অন্তরে। আমার দুইটা ছেলের বউ, দুইটা চোখের মণি। আরে ছোট, তুই এসব কি করছিস? নতুন বিয়ে হয়ে আসতে না আসতে এখনই থালা বাটি মাজতে লেগে গেছিস। আর কয়দিন পর কাজ শুরু করবি? না দিদি, এতদিন তো তুমি অনেক কাজ করেছো, এবার তুমি বিশ্রাম করবে, আমি সংসারের সমস্ত কাজ করব। পাগলি মেয়ে, সংসারের কাজ করার সময় তো পড়েই আছে। এই নতুন নতুন বিয়ের সময় কি আর থাকবে? নতুন বউ কাজ করলে প্রতিবেশীরা কি বলবে বলতো? যা তো, ওঠ। না দিদি, আমি তোমার কোনো কথাই শুনবো না, আর প্রতিবেশীদের কথা কখনোই কানে নিবে না। তুমি আজকে থেকে বিশ্রাম করবে, ব্যাস। আরে বউ, তুমি আজ এত জলদি জলদি ঘরে চলে এলে, তোমার কি সব কাজ শেষ হয়ে গেছে আজকে? না গো, কাজ শেষ হবে কি? কাজ তো করতেই দিচ্ছে না। শ্যামলের বউ নিজের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তাই নাকি? তাহলে আমার ছোট ভাইয়ের বউ দেখা যায় বেশ লক্ষ্মী। আহারে, শরীরের অবস্থা এত খারাপ যে ভাইয়ের বউটাকে এখন পর্যন্ত কিছুই দিতে পারলাম না গো। আরে তুমি সরলা কাকির ছোট ছেলের নতুন বউটা না? এ মা, কি সুন্দর তুমি! হ্যাঁ, কিন্তু আপনি কে গো? আপনায় তো আমি চিনতে পারছি না। আমি তোমাদের পাশের বাড়ির প্রতিবেশী গো। তা তুমি তো কেবলই নতুন বিয়ে করে এলে, তা এখনই কি তোমার বৌদি তোমায় বাড়ির কাজ করতে লাগিয়ে দিয়েছে বুঝি? ছে 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 ছে, এখনই এইসব? বাকি দিন তো পড়ে আছে গো। আরে দিদি, আপনি এসব কি বলছেন? নতুন বউদের বিয়ে করে আসার পর কাজ করাটা বুঝি অন্যায়? নিজের সংসারের কাজ নিজে করছি, নতুন বউ আর পুরান বউ বলে কথা নয়। কি রে, নতুন বউয়ের কানে কান পড়া দিয়ে সংসারের কেরোসিনটা জ্বালিয়ে দিয়েছিস? না মা, আমি অনেক চেষ্টা করার পরেও নতুন বউ আমার কথায় কানই দিল না। খুবই ভালো মেয়েটা। হয়েছে হয়েছে, অকম্মা ঢেকি, দেখতেও কালো, কাজে কর্মে অষ্টরঙ্গা। বুঝেছি, এবার আমাকেই গিয়ে ও সংসারে আগুন জ্বালাতে হবে। যাই, আমি এক্ষুনি যাই। মা অনুপমা, কেমন আছিস? এই তো মাসি, ভালো আছি। তা হঠাৎ আপনি আমার বাড়িতে? শুনলাম তোর ছোট দেবর নাকি বিয়ে করে বউ ঘরে তুলেছে। তা বউ কোথায়? দেখছি না যে। হ্যাঁ, দেখবেন কি করে গো মাসিমা, বউ তো সারা দিন সংসারের সব কাজে ব্যস্ত থাকে। শ্যামলের বউটা রূপে গুণে একেবারে অনন্যা গো কাকি। আমার যে কি আরাম হয়েছে। আচ্ছা, তো অনুপমা মা, তোকে আমি নিজের মেয়ে মনে করে একটা কথা বলি। অতি ভক্তি চুরের লক্ষণ, পড়েছিস নিশ্চয়ই। এই নতুন ছেলের বউটা এসেছে, এইরকমভাবে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। ভবিষ্যতে এই সংসারে আদৌ তুই কোনো ভাগ পাবি তো? সময় থাকতে থাকতে সংসারের ভাগাভাগিটা সেরে নে, না হলে কিন্তু অনেক বিপদ হবে তোর সামনে, বুঝেছিস? আর তোর শাশুড়ি কেমন ভিতরে ভিতরে তোকে দেখতে পায় না, সেটা তো তুই আগে প্রমাণ পেয়েছিস রে মা, বুঝেছিস? এসব তুমি কি বলছো মাসি? এমনভাবে এর আগে বিষয়গুলো কোনো দিন ভেবে দেখিনি। কি গো বড় বৌমা, বিমল আর কণিকা কোথায়? মা, আপনার ছেলের এখানে উঠে এসে খেতে খুব কষ্ট হয়, তাই কণিকা ওনার পাশে ঘরে বসে আছে। মা, আজকে প্রথম আপনাদের সবার জন্য আমি সমস্ত রান্না করেছি, খেয়ে জানাবেন কেমন হলো। ওটা আমি তোমায় বলবো ভাবছিলাম বৌমা। রান্নাগুলো এত স্বাদ হয়েছে, এত স্বাদের রান্না এর আগে খাইনি বৌমা। মা, আমিও তো কত রান্না করলাম এই বাড়িতে, কই কোনোদিন তো আমার হাতে রান্না খেয়ে এত সুনাম আপনি করেননি মা। এসব তুমি কি বলছো বৌদি? তোমার হাতে রান্না খেয়ে আমি না কতই সুনাম করেছি, সেসব কি ভুলে গেছো বৌদি? বৌমা, এইসব তুই কি বলছিস? নতুন বউ প্রথম ঘরের সমস্ত রান্না করেছে, তাই তার সুনাম করে তাকে উৎসাহ দিচ্ছি। এতে তুই হিংসে কেন করছিস বৌমা? অনুপমা, তুই যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছিস, বুঝেছিস? দেখো, দিন দিন আমার মেয়ে বড় হচ্ছে, তোমার ছোট ভাইও বিয়ে করেছে, কয়দিন পর তার ঘরেও সন্তান সন্ততি হবে। ঝামেলা হবার আগে আমরা যে যার সম্পত্তি ভাগাভাগি করিনি, বুঝেছো কি বলেছি? বউ, এসব তুমি কি বলছো? সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন কেন আসছে? আমরা তো সুখী পরিবার। তাছাড়া আমি কত বছর যাবৎ আমার ছোট ভাইয়ের কাঁধের উপর ভর করে খাচ্ছি, কোন মুখে সম্পত্তি ভাগের কথা বলবো আমি? বউ, তোমার কি হলো অনুপমা, বলো তো? হ্যাঁ, না না না, এটা হতে পারে না, এ হবে না বউ।
কেন কেন হবে না? ছোট ভাইয়ের থেকে শেখো, ছোট বউয়ের কথায় উঠে আর বসে, আর আমি কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে যায়, কিছুই শোনো না তুমি। কি মা, তুমি হঠাৎ এখানে? কোনো দরকার ছিল কি তোমার? হ্যাঁ রে বাবা, তুই তো দুপুরে খেতে যেতে পারিসনি, তোর কোমরে ব্যথা, তাই ভাবলাম তোর খাবারটা ঘরেই দিয়ে আসি। কিন্তু বৌমার চিল্লাপাল্লা শুনলাম, কি হয়েছে অনুপমা মা, বল আমায়। মা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে মা। ও সম্পত্তি ভাগাভাগির কথা বলছে। আমাদের মতো এরকম সুখী পরিবারে আমরা কেন ভাগ বাটোয়ারা করবো মা? তুমি ওকে বোঝাও মা। বৌমা, দিন দিন দেখছি তুই যেন কেমন একটা হয়ে যাচ্ছিস। তুই কি আমাদের উপর কোনো কারণে রেগে আছিস মা? মা, আমি কিছু বললি আপনি সবসময় কেন এইসব বলেন বলেন তো? আমি আমার স্বামীর ন্যায্য ভাগ চাইছি, ভাগাভাগি করতে বলেছি। আমি তো কোনো পাপের কথা বলিনি। আমার এই কথার মূল্য এই সংসারের কারো কাছেই নেই। অনুপমা মা, তুই যেহেতু চাইছিস ভাগাভাগি হোক, তবে তাই হবে। এই সংসারের মধ্যে তোর কথার মূল্য কারো কাছে থাকুক বা না থাকুক, আমার কাছে নিশ্চয়ই আছে। আজকে সন্ধ্যার পর পরিবারের সবাই মিলে সম্পত্তি ভাগাভাগি হবে। আমি কোনোদিন ভাবিনি আমাদের এই সুখের পরিবারে সম্পত্তি ভাগাভাগি করতে হবে, তবে যেহেতু আজকে সেই মুহূর্ত এসেই গেছে, তবে তাই হোক। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িটা আমি বড় ছেলে আর বড় বৌমার নামে করে দিচ্ছি। আর উত্তর পারে একটা ধানি জমি আছে, ওটা ছোট ছেলে আর ছোট ছেলের বউয়ের নামে করে দিচ্ছি। কেমন, তোমরা সবাই খুশি তো নাকি? হ্যাঁ। এতদিন প্রতিবেশীরা সত্যি বলতো আপনি সত্যি আমায় দেখতে পারেন না। আপনি কি করে এই ভাঙা বাড়িটা আমার নামে লিখে দিলেন আর ওই ধানি জমিটা ছোটর নামে লিখে দিলেন? বাহ, কি সুন্দর সিদ্ধান্ত আপনার মা। অনুপমা, তুই আমায় এমন ভুল বুঝিস কবে থেকে? তুই তো আমায় মায়ের মতো ভালোবাসতি। তোর স্বামীর অবস্থাটা ভালো না, সে এখন আর খেটে খেতে পায় না, তাই এই ঘরটা তোদের নামে দিলাম, যাতে থাকার অবস্থা কোনোদিন সমস্যা না হয়। আর ছোটোর নামে একটা ধানি জমি দিলাম, কারণ সে তো যে কোনো জায়গাতেই বাড়ি তৈরি করে নিতে পারবে গতরে খেটে। দিদি, তারপরও যদি তোমার সমস্যা হয় তুমি সব কিছুই রেখে দাও। এই সহায় সম্পত্তি আমার চাই না দিদি, তুমি খুশি থাকলেই আমি খুশি। হয়েছে, অনেক করুণা করে ফেলেছেন আপনারা আমার উপর। আমার স্বামী তো এই সংসারের জন্য কম করেনি। এখন আমার স্বামী বিছানায় পড়ে গেছে দেখে সবাই মিলে করুণা করা শুরু করেছেন। দিন শেষে কিনা এই ভাঙা বাড়িটা আমার কাঁধে ঘুচিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এই ভাঙা বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো, আপনাদের থাকার দরকার নেই। বেরিয়ে যান আপনারা এই ভাঙা বাড়ি থেকে, বেরিয়ে যান। আর থাকতে চাই না আপনাদের সাথে। অনুপমা, এসব তুমি কি বলছো? তুমি কাকে কি বলছো? তুমি আমার মার সাথে এভাবে কথা বলছো? তোমার সাহস তো কম না। ছি 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 ছি। বিমল, আমি আবারও বলছি, আমার সামনে কোনোদিন আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। বৌমা, আমি তো তোর ভালোর জন্যই এইসব করলাম, কিন্তু তুই যেহেতু ভুল বুঝে আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বললি, আজকে আমি আমার ছোট ছেলে আর বউকে নিয়ে চলে যাচ্ছি। এরপর থেকে সরলা দেবী তার ছোট ছেলে ও বউয়ের সাথে গ্রামের আলাদা এক বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই একটি সুখের সংসার ভেঙে দুভাগ হয়ে যায়। একদিন হঠাৎ কণিকা ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। ডাক্তার আপা, আমার মেয়ের কি হয়েছে? বেশ কয়দিন যাবত জ্বরে অসুস্থ হয়ে চোখও খুলছে না মেয়ে আমার। পরীক্ষা নিরীক্ষা করে যা বুঝলাম, বাচ্চা মেয়েটার ভীষণ বাজেভাবে টাইফয়েড হয়েছে। ওর অবস্থা খুবই খারাপ। আমি ওর চিকিৎসা এভাবে করতে পারবো না। ওকে দ্রুত শহরের অন্যতম বড় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন আমাদের কি হবে? আমার তো আমার মেয়েকে চিকিৎসা করানোর কোনো অবস্থা নেই। আমাদের মেয়েকে কিভাবে সুস্থ করব? হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি থাকতে আমাদের মেয়ের কিচ্ছু হবে না গো। দরকার হলে আমাদের এই বাড়িটা আমরা বিক্রি করে আমাদের মেয়ের চিকিৎসা করাবো। এখন কান্নাকাটি করো না, যাই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। এরপর অনুপমা তার মেয়েকে শহরের একটি হাসপাতালে ভর্তি করে। মিসেস অনুপমা, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। তাছাড়া আপনার মেয়ের মনে হচ্ছে হার্টে ছোট্ট একটা ফুটাও আছে। সব মিলিয়ে আপনার মেয়ের একটা অপারেশন লাগবে। এ কি বলতেছেন ডাক্তারবাবু? আমার মেয়ের হার্টে ফুটা আছে? তার মানে সেই অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। আমার কাছে তো অত টাকা নেই।
দেখুন মিসেস অনুপমা, অ্যাকচুয়ালি টাকা ছাড়া তো আমরা আপনার মেয়ের ট্রিটমেন্টটা করতে পারবো না, সেটা আমাদের পলিসির বাইরে। আমি আপনাকে 24 আওয়ার্স টাইম দিচ্ছি, এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা করুন। জমিদার বাবু, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। দয়া করে আমার বাড়িটা আমার কাছ থেকে নিয়ে আমায় কটা টাকা দিন জমিদার বাবু। আমার আবার দয়ার শরীর, কিন্তু তোমার ওই ভাঙা বাড়ি নিয়ে আমার লাভটাই বাকি। ঠিক আছে যাও, তোমার বাড়িটা নিব, 20,000 টাকার বেশি দিতে পারবো না, বুঝেছো? তা আবার ভেবে দেখো কি করবে না করবে। এ কি বলছেন জমিদার বাবু? মানলাম আমার বাড়িটা একটু ভাঙা, তাই বলে মাত্র 20,000 টাকা? অন্তত পক্ষে 1 লাখ টাকা দাম তো অবশ্যই হবে। 1 লাখ টাকা দিন জমিদার বাবু, দয়া করে দিন, এরকমে হবে না, হবে না। দেখো বাপু, ওই ভাঙা বাড়ি কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না, তোমার মেয়ের কথা শুনে নিতে চেয়েছিলাম, 20,000 টাকার উপরে দেওয়া সম্ভব না। অনুপমা আর বিমল কোনো রাস্তা না পেয়ে ঈশ্বরের কাছে কান্নায় তারা ভেঙে পড়ে। হ্যালো মিসেস অনুপমা, আপনার মেয়ের আপডেট আছে, জলদি এসে পড়বেন। মেয়ের এমন কথা শুনে সঙ্গে সঙ্গে অনুপমা রিকশায় করে শহরের সেই হাসপাতালে গিয়ে পৌঁছায়। হঠাৎ আমায় জরুরি তলব দিলেন, আমার মেয়ে ঠিক আছে? আপনার মেয়ে অবশ্যই ঠিক আছে, আপনার মেয়ের ট্রিটমেন্টের জন্য সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছেন ডাক্তারবাবু? আমি তো আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য কোনো টাকা দিইনি। তাহলে কে টাকা দিয়েছে বা কি আসল বিষয় সেটা আপনার মেয়ের ঘরে গেলেই দেখতে পারবেন। এ কি, তোমরা এখানে? তার মানে তোমরাই আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দিয়েছো? হ্যাঁ বৌমা, তুই আর আমাদেরকে আগের মতো ভালো না বাসলে কি হবে? আমরা তোকে কণিকাকে আগের মতোই ভালোবাসি রে মা। কিন্তু তোমরা এত টাকা কোথা থেকে পেলে? বৌদি, ওই যে ধানি যে জমিটা পেয়েছিলাম সম্পত্তি ভাগাভাগিতে, ওই জমিটা বেচে দিয়েছি, এই আর কি। হ্যাঁ দিদি, এত সহায় সম্পদ, এইসব দিয়ে আমরা কি করব যদি সেই সম্পত্তি নিজের পরিবার মানুষের বিপদে কাজে লাগাতে না পারি? হ্যাঁ, ঈশ্বর, আমার মেয়ের বিপদে তোমরা নিজেদের সহায় সম্পত্তি বেচে আমার পাশে এসে দাঁড়ালে, আর আমি কিনা পাড়া প্রতিবেশীদের কথায় তোমাদের সাথে কত অন্যায় করেছি, আমি তোমরা ক্ষমা করে দাও। ওরে বৌমা, তোকে তো আমরা অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে মা। একটা কথা সব সময় মনে রাখবি, বাইরের মানুষের কথা শুনে কোনো দিন নিজের পরিবারের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবি না। প্রতি সমাজেই এমন কুটনি প্রতিবেশী থাকে যারা সুখের সংসারে আগুন ধরায়।